নমস্কার, আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি আত্রি ভট্টাচার্য দিদির সঙ্গে। আত্রি চক্রবর্তী দিদির সঙ্গে। উনি ভালো সিঙ্গার, ওনাকে আমরা বিভিন্ন টিভি চ্যানেলেও আমরা দেখে থাকি। দিদি, আপনার কথা নিজেই আপনি আমাদের দর্শকদের জন্য একটু বলুন। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ছোটো বয়স থেকেই সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত। আমার 3 বছর বয়স থেকে আমি সঙ্গীতে তালিম নেবার সুযোগ পেয়েছি অনেক বড় বড় গুরুর কাছে। আর তার পরবর্তীকালে আমি ক্যালকাটা কোয়ারে আমি সুযোগ পাই একটি সারা বাংলার প্রতিযোগিতাতে প্রথম হয়ে আমি সেখানে শ্রদ্ধেয় কল্যাণ সেন বরাট মহাশয় উনি আমাকে ওখান থেকে ডেকে নেন এবং তারপরে আমার মোটামুটি 5-6 বছর সেখানে আমার যাত্রাটা চলে, জার্নিটা ছিল। এবং সেখানে কল্যাণদার আমি খুব স্নেহধন্যা হয়ে পড়ি, কারণ আমি একটা স্পেশাল একটা আইটেম ওনারা করেছিলেন, যে আইটেমটা মানে আমার গলাটা এত তখন মানে সুন্দর ছিল, মানে ওনারাই সবাই বলেছে, মানে প্রচুর হাই পিচ গলা ছিল। এবং ওই আইটেমটা পুরো অডিও পার্টটা বলতে মানে ওটা যে অভিনয়ের ব্যাপারটা ছিল তার সঙ্গে আমার গানটা করতে হয়েছে। তো ওটাতে আমি আর কি সকলের খুব কাছের হয়ে যাই। তখন আমার বয়স ভীষণই অল্প, খুবই অল্প, ক্লাস 11-12 পড়ি। তারপর থেকে আমার মানে একটা যাত্রার একটা আমার সঙ্গীত জগতের যে চলা সেটা আমার একটু বেশ ভালো মতন শুরু হয়ে যায়। বর্তমানে আমি তো কল্যাণদার খুবই মানে স্নেহের পাত্রী, কল্যাণদার সঙ্গে তো সবসময় কাজকর্ম করছি। এবং আমার সৌভাগ্যক্রমে আমার এই জন্মের বিশাল সৌভাগ্য, আমি খুব ভালো ভালো বড় বড় গুণী মানুষের সান্নিধ্য পেয়েছি। এবং তার মধ্যে উল্লেখযোগ্য যে যাকে নিয়ে বেশ 3-4 বছর ধরে সারা রাজ্যে একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের অমর সঙ্গীত স্রষ্টা শ্রদ্ধেয় সলিল চৌধুরী মহাশয়। উনি আমার পরম গুরু এবং মহাগুরু। কেন, কল্যাণ সেন বরাটকে উনি নিজের পুত্র স্নেহে ভালোবাসতেন। এবার কল্যাণ সেন বরাট আমাকে মানে ওনার হাত ধরেই আমি সলিল চৌধুরীর কাছে যাওয়ার সুযোগ পাই। এবার সেখানে উনি বেশ কিছু ছেলেমেয়ের মধ্যে অডিশন নিয়ে আমাকে উনি ওখান থেকে চুজ করেন। এবং তারপরে আমি সলিল চৌধুরীর কাছে বা ওনার সঙ্গে আমি অনুষ্ঠান করার জন্য ওনার কাছে বেশ কিছুদিন আমি তালিম নিই, বেশ কিছুদিন আমি শিক্ষা গ্রহণ করি। এবং ওনার সঙ্গে আমি একটা অনুষ্ঠান করার সৌভাগ্য করেছিলাম। তখন যেহেতু ওই যে বললাম যে আমার তখন মানে গলা আমার রেঞ্জ খুব হাই ছিল, এবং সেই সময় থেকে ওনাদের সকলের চোখেই আমি পড়ি। তার পরবর্তীকালে আমি আবার কোয়ারেই ফিরি, মানে কোয়ারের সঙ্গেই সবসময় ছিলাম, কাজ করছি। এবং এর পরবর্তীকালে আমি সাংসারিক কারণে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমি কোয়ার আমি আর করতে পারিনি। কিন্তু এখন বর্তমানে 10 বছর ধরে আমার নিজের একটা গানের দল আছে। গান বলবো না, সাংস্কৃতিক দল, কেন আমরা সব কাজ করি, আমরা নাচ গান সবই করি। আমার দলের নাম রং দ্য কালার। মানে যেহেতু আপনাদের মনে হতে পারে এরকম একটা অদ্ভুত নাম কেন রং, তার কারণ হচ্ছে রং দেবার পিছনের ব্যাখ্যা হচ্ছে সঙ্গীত কিন্তু বিভিন্ন রঙে রাঙায়িত। হ্যাঁ, আর সঙ্গীতের আমরা যেটা বলি 7 সুর, অ্যাকচুয়ালি 7 সুর নয়, সঙ্গীত 12টা সুর, শুদ্ধ কোমল মিশে 12টা সুর, 12টা স্বর। যেহেতু 12টা, আমার কাছে সবাই সাধারণত বলে থাকেন যে 7 সুর, আমি বলি 12টা সুর। তো যাই হোক, 7 হোক 12 হোক, তার মানে তো বিভিন্ন রং। আর সেই রঙের জন্যই আমার দলের নাম আমি দিয়েছি রং। তার কারণ আমরা বিভিন্ন রকম গান গাই। আমরা শুধু গণসঙ্গীত, লোকসঙ্গীত এর মধ্যে আবদ্ধ নই, আমরা রবীন্দ্রসঙ্গীত, আমরা শাস্ত্রীয় সঙ্গীত এবং আধুনিক সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা করি। এবং বর্তমানে আমার দল বেশ নাম করেছে, তার কারণ ক্যালকাটা কোয়ারেই ওরা একটা রাজ্যে, একটা সারা রাজ্য জুড়ে 2019-এও একটা কম্পিটিশান করেছিলেন। সেখানে আমরা থার্ড হই। 58টা দল এসেছিল, তাদের মধ্যে আমরা তৃতীয় স্থান অধিকার করি। সেই থেকে আমরা আরও বেশি অনুপ্রাণিত হই। আর তার পাশাপাশি যেটা আমার চলছে সেটা হচ্ছে আমার লেখাটা আমার একটা প্যাশন, আমার হবি। এবং এটাও আমার শিশু বয়স থেকেই
আমি কোনোদিনও ভাবিনি যে আমার লেখা কখনো বই হয়ে বেরোবে, এরকমভাবে ভেবে কখনো আমি লিখিনি। মানে আমার শিশু বয়স থেকে প্রচুর লিখে গেছি। আর ভাগ্যচক্রে, সেই সৌভাগ্য চক্রে আমি আলোর সন্ধানে এই পত্রিকার মাধ্যমে আমি আমার বই প্রকাশ করার সুযোগ পেয়েছি। সঞ্জয় সরকার, শ্রদ্ধেয় সঞ্জয় দা, উনি আমার এক বান্ধবীর মাধ্যমে আমাকে চিনতে পারেন এবং তখন উনি আমার 2-4টে কবিতা পড়ে বলেন যে আপনি কেন দিচ্ছেন না, তো ভালো ভালো কবিতা লেখেন, এগুলো তো আপনার বস্তাবন্দি হয়ে পড়ে থাকছে, আপনি কেউ কোনোদিনও জানতে পারবেন না। সত্যি কথা বলতে কি, সঞ্জয় দার অনুপ্রেরণা এবং আমার বান্ধবী সুতপা, ওর অনুপ্রেরণাতে আজকে সুতপা আমার কাছে নেই, ওর মতন ও রয়েছে, ওর আলাদা কাজ করে, কিন্তু আমি 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 ভীষণ কৃতজ্ঞ চিত্তে আমি ওদের প্রতি, সঞ্জয় দা এবং সুতপা দুজনের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমার শ্রদ্ধা ভালোবাসা প্রকাশ করছি। আজকে এই আলোর সন্ধানের অনুষ্ঠানে আমি আসতেই পেরেছি এই সুতপা এবং সঞ্জয় দার জন্য। সঞ্জয় সরকার আর আলোর পত্রিকা নিউজ চ্যানেলটাকে কেমন লাগছে? হ্যাঁ, আর এই যে নিউজ চ্যানেলটি, এটিও আমার খুব ভালো লাগলো। বিশেষ করে আপনার নাম? আমার প্রজ্ঞা পারিজাত। আচ্ছা আচ্ছা। আলোর পত্রিকা নিউজ চ্যানেলটাও হয়েছে আলোর সন্ধানী, মানে সঞ্জয় দা আমারও বন্ধু। আচ্ছা সেইখান থেকে ওনার প্রকাশনীর নাম আলোর সন্ধানী, আমার চ্যানেলটার নাম আমি দিয়ে দিয়েছি আলোর পত্রিকা। খুব সুন্দর। এই হচ্ছে তো এটা তো আলোই তো, কারণ নতুন নতুন প্রতিভাকে সামনে যারা তুলে ধরেন, হ্যাঁ, তারা তো সত্যি আলোর সন্ধানে দিচ্ছে। হ্যাঁ, আমি সত্যি খুব অ্যাপ্রিসিয়েট করছি যে আপনাদের নামকরণটা যথার্থই। হ্যাঁ, বন্ধুর সঙ্গে মিলিয়ে আমি নামকরণটা করেছি। সঞ্জয় যেমন আলোর সন্ধানে, এখানে আলোর পত্রিকা, নিউজ চ্যানেল, এটাও আমার বেশ নতুনত্ব লাগলো, বেশ ভালো লাগলো। আপনাদের প্রতিও আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকলাম এবং আপনাদেরও চলার পথ যেন অত্যন্ত মসৃণ হয়। আমরা সবাই একসঙ্গে হাত ধরেই চলতে হবে। আমি ওই জন্য আমি এই মুহূর্তে আমি একটা কথা বলেছিলাম যে আমি যেহেতু শিশু বয়স থেকে শৈল চৌধুরীর গান আমরা সবাই শুনে বড় হয়েছে, তো তখন হয়তো বুঝতাম না যে এই ভদ্রলোক কিরূপ, মানে এই মানুষটি কি বোঝা যেত না, শুধু শুনতাম, কিন্তু তখন থেকে ওনার গান আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করতো, যখন আমি কিছুই বুঝতাম না। আর সেই কারণেই হয়তো ঈশ্বর ওনার কাছে আমাকে নিয়ে ফেলেছিলেন। সেটাই। এবং বর্তমানে আমি যখন ওনার কাছে গেছি, তখনও কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি কার হাতের ছোঁয়া পেয়েছি মাথায়। মানে সত্যি, মানে 11-12-এ পড়ি, আর আমাদের সময় 11-12 আমরা পড়ি, তখন সত্যি আমরা খুব ইনোসেন্ট থাকতাম। তা এখন বুঝতে পারছি যে চতুর্দিকে যে বিজ্ঞজনেরা বলছেন যে রবীন্দ্রনাথের পরে যদি পৃথিবীতে কেউ এসে থাকেন সঙ্গীত স্রষ্টা, তিনি হলেন শৈল চৌধুরী। এই কথাটা একদম অক্ষরে অক্ষরে সত্যি, কেন ওনার গান নিয়ে আমরা সবসময় কাজ করছি। আমি বিভিন্ন গান নিয়ে, কিন্তু বলতে পারেন ওই যে যেহেতু ওনাকে কাছে পেয়েছি, আর মানুষ হিসেবে অত্যন্ত ভালো মানুষ ছিলেন, ঠিক যেরকম আমাদের কল্যাণদাকে যারা একবার দেখেছে, আমি একটু অনেকক্ষণ হয়তো বলছি না, আমিও কল্যাণদাকে দেখেছি। কল্যাণদার গানের সঙ্গে আমি নাচ করেছিলাম রবীন্দ্র সদনে অনেক ছোটবেলা, আমি তখন 9-এ পড়ি, কিন্তু নাচটা এখন প্র্যাকটিস করছি না বলে নেই। আমার ধানকুমনি কুটির কাছে আমার নাচ শেখা, তখন এই মিঠুন চক্রবর্তী এসেছিলেন, উনি সেই গান অ্যারেঞ্জ করেছিলেন, সেইখানে আমি নাচ করেছিলাম। তো আমি জানি মাটির মানুষ কল্যাণ সেন, এত ডাউন টু আর্থ, এরকম মাপের মানুষ যে আমরা নিজের চোখে এই যে শুটিং করতে গিয়ে। ও আরেকটা কথা বলে রাখি ঘটনাচক্রে, এটাও আমার কাছে একটা বিশাল ভাগ্যের ব্যাপার হলো যে জি বাংলা সারেগামা পাতে আমি কোনোদিনও কন্টেস্টেন্ট হয়ে যাইনি, বা আমি ওই ব্যাপারটাকে আমি খুব, আমার ভালো লাগে না খুব একটা। ঠিক আছে, চলো নিজের মতো নিজে কাজ করছি। কিন্তু এবার ওরা সলিল চৌধুরীর যেহেতু জন্মশতবর্ষ চলছে, সেই কারণে জি বাংলা সারেগামাপা ওরা কল্যাণদাকে ফোন করে, কল্যাণদার সঙ্গে যোগাযোগ করে ওনারা বলেন যে আপনি একটা কল্যাণদা, আপনি আপনার কোয়ারকে নিয়ে একটা প্রোগ্রাম করুন, সারেগামাপার এই যে কন্টেস্টেন্ট রয়েছে ওদের সঙ্গে নিয়ে। তখন কল্যাণদা বললেন যে
ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও। তখন বললেন যে হ্যাঁ, আপনি একটু মানে আপনার যতজন স্টুডেন্ট আছে সবাইকে দিন। তখন কল্যাণদা বললেন তাহলে তো অনেক হয়ে যায়। তখন বললেন হ্যাঁ, অনেকেই করুন। বলছে ঠিক আছে। তারপরে ওনারা বললেন যে আপনি কতজন? কল্যাণদা বললেন আমি 120-25 জনকে নিয়ে দাঁড়াবো। এবার সেটা যদি হয় তাহলে খুব ভালো হয়। ওনারা সঙ্গে সঙ্গে বললেন যে অবশ্যই হবে দাদা, অবশ্যই হবে। আপনি বলেছেন আর আমরা ব্যবস্থা করবো না। আর আমাদের জি বাংলা সারেগামাপার সেট তো বিশাল বড় ফ্লোর, আপনার চিন্তা করতে হবে। কল্যাণদা অ্যাকচুয়ালি জি বাংলা সারেগামাপাতে কল্যাণদা বহুদিন ধরে ওখানে বিচারকের আসন উনি অলঙ্কৃত করেছিলেন। সেটা অনেক দিন আগে তো উনি সরাসরি বিচার যেতেন। এখন উনি পেছনেতে মানে প্রথম সিলেকশনটা মানে একদম ফার্স্ট সিলেকশনটা উনি থাকেন। এইবার যখন উনি বললেন যে আমরা 120 জনকে নিয়ে করবো, সেই অনুষ্ঠানটি গতকাল দেখানো হয়েছে অর্ধেক, আজ তার অর্ধেক দেখানো হবে। আমি সেই অনুষ্ঠানে রয়েছি, আমিও অংশগ্রহণ করার আমি সুযোগ পেয়েছি। এটা আমার কাছে পরম সৌভাগ্য যে এত বড় একটা প্ল্যাটফর্মে আমি যেতে পেরেছি। এটা একমাত্র আমার গুরুর আশীর্বাদে, তার হাত ধরেই যেতে পেরেছি। মানে উনি আমাকে ডেকেছেন বলেই গেছি। হ্যাঁ, আর সেই কারণে বলছি যে আমাদের এই যে সকলের যে সংস্কৃতির যে এই যে ব্যাপারটা না, একটা পরিমণ্ডল, আমি এটা বলতে চাই এই পরিমণ্ডলটা যেন কোনোভাবে নষ্ট না আমরা হতে দিই। আমাদের ওই লড়াই আমরা করে যাচ্ছি। সাংস্কৃতিক পরিমণ্ডল, আমরা যে আদর্শে বড় হয়েছি, যে আদর্শ নিয়ে আমরা শিশু বয়স থেকে এই সাংস্কৃতিক এই পরিমণ্ডলে বড় হয়েছি বা আমরা পথ চলছি, সেখানটা যেন কোনোভাবে কলুষিত না। এটাই আমার সকল দর্শক শ্রোতার কাছে অনুরোধ। ভালো থাকুন, ভালো গান শুনুন, ভালো সংস্কৃতির সঙ্গে আপনারা জুড়ে থাকুন। নমস্কার। একটা গান শুনবো। আমি একটু দুকলি শোনাচ্ছি। হ্যাঁ, পুরোটা শোনাচ্ছি না, দুকলি শোনাচ্ছি। শুধু তোমার জন্যে সুর তালার গান বেঁধেছি, এরা কোনো নেই প্রয়োজন। শুধু তোমার জন্যে সুর তালার গান বেঁধেছি, এরা কোনো নেই প্রয়োজন। তুমি হাসবে, ভালোবাসবে, তাই আমার ভুবনে রঙের রসের এত আয়োজন। শুধু তোমার জন্যে সুর তালার গান বেঁধেছি, এর আর কোনো নেই প্রয়োজন। ছোট্ট কথা, ছোট্ট ছোট্ট সুখে দুঃখে মোরা খুশি, জানা কথা মুখে বলি না তাই ভালোবাসি। ছোট্ট কথা, ছোট্ট ছোট্ট সুখে দুঃখে মোরা খুশি, জানা কথা মুখে বলি না তাই ভালোবাসি। যে যা মনে করে জনম জনম ধরে তোমার আমার এই নিয়োজন। তারা তারা ও শুধু তোমার জন্যে সুর তালার গান বেঁধেছি, এর আর কোনো নেই প্রয়োজন। তুমি হাসবে, ভালোবাসবে, তাই আমার ভুবনে রঙের রসের এত আয়োজন। তারা তারা ও শুধু তোমার জন্যে সুর তালার গান বেঁধেছি, এর আর কোনো নেই প্রয়োজন। দারুণ।